আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আশা করি সবাই ভালো আছেন। রংকা স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমরা আজকে বিজ্ঞান ক্লাস নিয়ে এসেছি, হাজির হলাম। আমি সাদি আলম। আজকে আমরা বিজ্ঞানে দ্বিতীয় অধ্যায় পড়ব, জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা। তাহলে সবাই বই খুলে বসে পড়ি। পেজ নাম্বার হচ্ছে 11। তাহলে আমরা পড়া শুরু করছি। জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা। জীব মানে হচ্ছে যারা বেঁচে থাকে, যাদের পানি খায়, শ্বাস প্রশ্বাস চলে, খাবার খায়, এরাই হচ্ছে জীব। আর পরিবেশ মানে হচ্ছে গাছপালা। পরিবেশটা বিভিন্ন রকম হতে পারে। আমাদের আশেপাশে যে গাছপালা আছে সেটা একটা পরিবেশ, আবার ঘরের একটা পরিবেশ। তাহলে এখন পারস্পরিক নির্ভরশীলতা মানে কি? জীব এবং পরিবেশের মধ্যে কী রকম পারস্পরিক নির্ভরশীলতা আছে। এখন আমরা ভিতরে পড়াগুলো পড়লে আমরা জানতে পারবো। তাহলে এখানে পড়ি। আমরা আগে জেনেছি পরিবেশের উপাদানগুলো জীব ও জড় এই বিভাগে ভাগ করা যায়। তাহলে আগে কখন জেনেছি? আমরা প্রথম অধ্যায়ে জেনেছি জীব ও জড় বিভাগে ভাগ। এখন জড় মানে হচ্ছে যারা কথা বলতে পারে না, খাবার খাইতে পারে না, এই যে টেবিলগুলো, টেবিল, সোফা, এগুলো হচ্ছে জড়। আর জীব মানে হচ্ছে যারা খাবার খাইতে পারে, পানি খায়, হাঁটাচলা করতে পারে, এরাই হচ্ছে জীব। তাহলে মানুষ, পশু পাখি, গাছপালা এরা হচ্ছে জীব। মাটি, পানি, বায়ু, সূর্য, গাড়ি, চেয়ার, টেবিল, খেলনা এগুলাই হচ্ছে জড়। তাহলে জড় কি, জীব কি, এটা আমাদের কিন্তু প্রশ্ন আসবে। তাই আমরা পেন্সিল দিয়ে দাগায় ফেলি। জীব কি, জড় কি? মানুষ থেকে শুরু করে আমাদের এগুলো হচ্ছে জীব। আর মাটি থেকে শুরু করে একেবারে কি পর্যন্ত, খেলনা ইত্যাদি পর্যন্ত হচ্ছে জড়। জীব ও জড় উপাদানগুলো পরস্পর সম্পর্কযুক্ত। তাহলে আমরা কীভাবে সম্পর্কযুক্ত আমি দেখাই। এই যে আমরা পড়াশোনা করতেছি, তাহলে আমরা হচ্ছে জীব, মানুষ। এখন বই লাগতেছে, ওটা তো জড়। আর বইটা কিসের উপর রাখতেছি? হয় বিছনায় রাখতেছি, না হয় টেবিলের উপর রাখতেছি। তাহলে আমাদের একটা টেবিলের সাথে আমাদের একটা কি সম্পর্ক তৈরি হয়েছে। আমরা টেবিলের উপর নির্ভরশীল, আমরা বইয়ের উপর নির্ভরশীল। কেন নির্ভরশীল? বই পড়বো শেখার জন্য, আর বইটা রাখার জন্য টেবিলের উপর নির্ভরশীল। এটাই হচ্ছে জীব এবং পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা। তাহলে আমরা পার্ট একে দেখতেছি জড় বস্তুর উপর জীবের নির্ভরশীলতা। জড়বস্তু ও জীব নিয়ে আমাদের পরিবেশ। পরিবেশে জড়বস্তুর উপর নির্ভর করি। জড়বস্তু ও জীব নিয়ে আমাদের পরিবেশ। পরিবেশে জড়বস্তু বলতে আমরা মাটি, পানি, বায়ু ইত্যাদিকে বুঝি। বেঁচে থাকার জন্য প্রতিটি জীব কোনো না কোনোভাবে এইসব জড়বস্তুর উপর নির্ভরশীল। তাই পড়াশোনা অবশ্যই পরে হাত দিব। জড়বস্তু ও জীব নিয়ে আমাদের কিন্তু পরিবেশ গঠিত হয়েছে। পরিবেশের জড়বস্তু বলতে আমরা মাটি, পানি, বায়ু ইত্যাদিকে বুঝে থাকি। বেঁচে থাকার জন্য প্রত্যেকটা জীব কোনো না কোনোভাবে এইসব জড়বস্তুর উপর নির্ভরশীল। যেমন আমরা মাটির উপর নির্ভরশীল কেন? হাঁটাচলা করার জন্য। তারপরে পানির উপর নির্ভরশীল কেন? পানি খাওয়ার জন্য, কাপড় ধোয়ার জন্য, গোসল করার জন্য। আর বায়ু কেন? বাতাস গরম লাগলে বাতাস আমাদের শীতলতা দেয়, আবার আমাদের অক্সিজেন। তাহলে আমরা এগুলোর উপর নির্ভরশীল। তাহলে আমাদের একটা কাজ দিছে, জীব কীভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল। আমাদের কী বলছে? জড়বস্তুর উপর জীবের নির্ভরশীলতা খুঁজে বের করো। যা যা করতে হবে, আমরা বেঁচে থাকার জন্য পরিবেশের যে সকল জড়বস্তুর উপর নির্ভর করি তাদের নাম নিচের চোখে দেওয়া আছে। এই জড়বস্তুগুলো কী কাজে ব্যবহার হয় তা খুঁজে বের করে নিচের চক পূরণ করি। যেমন উদাহরণ হিসেবে এখানে দেওয়া হয়েছে কি জড়বস্তু কী কাজে ব্যবহার করা হয়। পানি, যেটা আমি একটা বলছি, পান করা, গোসল করা, চাষাবাদ করা, কাপড় ধোয়া। তাহলে 2 নম্বর টপিক আছে কি বায়ু। তাহলে বায়ু মানে কি? তাকে বললাম আমাদের গরম অনুভূত হলে আমরা বাতাস খেলে, বাতাস গায়ে লাগলে শীতল অনুভব হয়, একটা শান্ত পরিবেশ ভালো লাগে। তারপর অক্সিজেন, কাপড় শুকাতে আমাদের বায়ুটা সাহায্য করে। সূর্য আমাদের ধান শুকাতে সাহায্য করে, কাপড় শুকাতে সাহায্য করে, আমাদের শীতকালে হলে ভিটামিন ডি দিতে সাহায্য করে। তাহলে এটা। আর সূর্য না থাকলে পুরা পৃথিবীটাই অন্ধকার হয়ে থাকবে। তারপর মাটিতে আমরা গাছপালা রোপণ করতে পারি, বাসা বানাতে পারি, বিল্ডিং তৈরি করতে পারি। তারপর কি আছে? চাষাবাদ করতে পারি। তাহলে মাটি আমাদের এই কাজে ব্যবহৃত হয়। মাটির উপর আমরা এইটার জন্য নির্ভরশীল। এবার 2 নম্বর পয়েন্টে বলছে চকে আমরা যা লিখেছি তা নিয়ে সহপাঠীর সাথে আলোচনা করি এবং নতুন কোনো ধারণা পেলে তা লিখে রাখি। এই সময় শিক্ষকের সহায়তা নিই। আমরা সর্বদা জড়বস্তুর উপর নির্ভরশীল।
তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা যে কোনো প্রকারের জড়বস্তুর উপর নির্ভরশীল। যেমন আমি এখন বই খাতা রাখার জন্য টেবিলের উপর নির্ভরশীল, বসার জন্য সোফার উপর নির্ভরশীল, পা রাখার জন্য ফ্লোরের উপর নির্ভরশীল। তাহলে এগুলো সব কি জড়বস্তু। মাথায় হিজাবটা দেওয়ার জন্য, মাথায় কাপড়টা দেওয়ার জন্য কি আমার হিজাবটা জড়বস্তু, হিজাবটার উপর নির্ভরশীল। তাহলে আমাদের শ্বাসকার্য চালানোর জন্য বায়ুর প্রয়োজন আছে। পানি ছাড়া আমাদের জীবন অচল। মাটি থেকে আমরা খাদ্যশস্য পাই। এছাড়াও আমাদের প্রয়োজনে ঘরবাড়ি, আসবাবপত্র, পোশাক, যন্ত্রপাতি ইত্যাদি তৈরিতে জড়বস্তু ব্যবহার করি। এইভাবে আমরা বিভিন্ন কাজে প্রতিনিয়ত জড়বস্তুর উপরই নির্ভরশীল। বেঁচে থাকা, বংশবৃদ্ধি করা, প্রকৃতিকে টিকে থাকার জন্য মানুষ জড়বস্তুর উপর নির্ভরশীল। জড়বস্তুর উপর জীবের নির্ভরশীলতা সম্পর্কে আরও কিছু জানি। তাহলে আমরা এখন জানতে পারছি আমরা কিসের উপর নির্ভরশীল, কেন নির্ভরশীল জানতে পারছি। আমরা পানির উপর নির্ভরশীল কেন? পানি পান করার জন্য, গোসল করার জন্য, কাপড় ধোয়ার জন্য, থালা বাসন ধুতে পারি, গাছে পানি দিতে পারি, চাষাবাদ করতে পারি। তারপরে প্রয়োজনে আমরা কী করতে পারি, পানি দিয়ে গোসল করার পর শ্যাম্পু করতে পারি গোসলের সময়। তো পানি আমাদের বিভিন্ন কাজে লাগতেছে। পানি দিয়ে ঘর মুছতে পারি। তারপর হচ্ছে কি বায়ু, বায়ু দিয়ে আমরা অক্সিজেন নিই, বায়ুতে ঠান্ডা একটু ভালো লাগে। তারপরে আমরা কাপড় শুকাতে পারি। তারপর কি ঘর মুছলে ঘর বায়ু যদি বাতাসে থাকে তাহলে ঘরটাও শুকিয়ে যায়। যেমন কিছুদিন আগে বৃষ্টি হলো, তাহলে আমরা আমাদের বৈদ্যুতিক ফ্যান ইউজ না করে আমরা কী করছি, বাইরে যে বাতাস হচ্ছে জানলা খুলে ওই বাতাসটা খাচ্ছি, ওই বায়ুটা নিচ্ছি। কারেন্টের বিলেতে কি হচ্ছে, অপচয়টা কম হচ্ছে, আর আমরা প্রাকৃতিক বাতাসটাই খাচ্ছি। তাহলে এটা হচ্ছে কি আমাদের বায়ু অনেক আমাদের কি আমরা জড় বস্তুর উপরই নির্ভরশীল। তারপর আছে কি পোশাক তৈরি করতে গেলেও কি জড় বস্তু। একটা মেশিনের উপর দিয়ে পোশাক তৈরি করতেছি, আমি এখন পোশাকটা পরে বাইরে বের হবো, তাহলে আমার পোশাকটা যে আমার পুরা ঘাট ঢেকে রেখেছে, তাহলে ওটা হচ্ছে কি জড়বস্তু। প্রাণী নির্ভরশীলতা। মানুষের মতো অন্যান্য সকল প্রাণী বেঁচে থাকার জন্য বায়ু, মাটি, পানি এই ইত্যাদি জড়বস্তুর উপর নির্ভরশীল। মাটি এবং পানি অনেক জীবের বাসস্থান। আমরা প্রথমতে পড়ছি মাটি এবং পানি কিন্তু কি অনেক জীবের আবাসস্থল। এখন আবাসস্থল মানে হচ্ছে কি বাসস্থান। অনেক পোকামাকড়, কেঁচো, ইঁদুর ইত্যাদি প্রাণী মাটির নিচে বাস করে। অনেক পোকামাকড়, কেঁচো, ইঁদুর ইত্যাদি প্রাণী মাটির নিচে বাস করে। মাছ, কুমির, কাছিম ইত্যাদি, কাছিম মানে হচ্ছে কচ্ছপ, ইত্যাদি পানিতে বাস করে। বায়ুতে যে অক্সিজেন রয়েছে প্রাণীরা তা দিয়ে শ্বাসকার্য চালায়। তাহলে বায়ুতে যারা অক্সিজেন রয়েছে তারা অক্সিজেন দিয়ে শ্বাসকার্য চালায়, আর মাছেরা কি ফুলকার সাহায্যে অক্সিজেন নেয়, শ্বাসকার্য চালায়। তারপর আমরা পড়ি আবার, এটা বুঝছো প্রাণী নির্ভরশীলতা। তুমি বলো। টপ করলে আবার পরে ভিডিও এডিট করতে হবে। কী করবে, তুমি মনে করো আলো রাখছো তোমার বাসা, ওই আলোগুলোকে গর্তের ভিতরে নিয়ে যাবে খাওয়ার জন্য। খেলে খাবে, না খেলে তারপরে ইচ্ছা নিয়ে যাবে। এই আমি দেখা করা সুপারা, এই সুপাগুলো যদি দিতে কেটে লাগে কিছু বসে করে ফেলতে। আর বিড়াল তাই কিনে এবার আমরা করি উদ্ভিদের নির্ভরশীলতা। এখন প্রাণী নির্ভরশীলতা বুঝছি। প্রাণীও কি মাটি, পানি, বায়ু এই তিনটার উপরে নির্ভরশীল। এমনকি গাছের উপর নির্ভরশীল। মনে করো অনেক প্রচুর গরম লাগতেছে, তাহলে আমি গাছের নিচে গিয়ে একটু ঠান্ডা মাথায় বসি। একজন মানুষ যেরকম বসে ঠিক একটা প্রাণীও কিন্তু বসে থাকে ছায়া তলে। এখন পরে উদ্ভিদের নির্ভরশীলতা। প্রাণীদের মতো উদ্ভিদেরও জড় বস্তুর উপর নির্ভর করে বেঁচে থাকে। প্রাণীর মতো উদ্ভিদেরও শ্বাসকার্যের জন্য বায়ুর অক্সিজেন প্রয়োজন হয়। তাহলে গাছ কীভাবে অক্সিজেন নেয়? কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতি বায়ুর কার্বন ডাইঅক্সাইড এবং পানি ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করে। অধিকাংশ সবুজ উদ্ভিদের দেহে 70 থেকে 90% পানি থাকে। মাটিতে উদ্ভিদের জন্য যে পুষ্টি উপাদানগুলো থাকে তা পানির মাধ্যমে উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছায়। শাপলা, কচুরিপানা, টুপাপানা প্রভৃতি উদ্ভিদ আবাসস্থল হচ্ছে পানি। ঠিক প্রথমাদের পড়াগুলো কিন্তু আমাদের এই দ্বিতীয় অধ্যায়ে দেওয়া হয়েছে। তাহলে উদ্ভিদের নির্ভরশীলতা থেকে উদ্ভিদ হচ্ছে বায়ুর উপর, মানে আমাদের মৌলিক বিষয় কোনগুলো এখন বুঝাতে পারতেছি। মাটি, পানি, বায়ু এই তিনটে হচ্ছে আমাদের মৌলিক বিষয়। আমরা মাটির উপরেও নির্ভরশীল, আমরা পানির উপরেও নির্ভরশীল, আমরা বায়ুর উপরেও নির্ভরশীল। ঠিক আমরাও প্রাণী, কুকুর, বিড়াল সবগুলো
আর গাছও। এখন আমরা আমাদের পরবর্তী টপিকে যাই। এটা বুঝছো তুমি? এবার হচ্ছে উদ্ভিদ প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা। পার্ট 2। প্রকৃতিতে উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভর করে বেঁচে থাকে। তাদের এই পারস্পরিক নির্ভরতা ও প্রকৃতির ভারসাম্য সৌন্দর্য রক্ষা করে। তাহলে আবার পড়ি। প্রকৃতিকে উদ্ভিদ প্রাণী একে অপরের উপর নির্ভর করে বেঁচে থাকে। উদ্ভিদ মানে হচ্ছে গাছপালা, আর প্রাণী মানে হচ্ছে গরু, ছাগল, হাঁস, মুরগি, এরা। তাহলে এরা একে অপরের উপর নির্ভর করে বেঁচে থাকে। তাদের এই পারস্পরিক নির্ভরতা প্রকৃতির ভারসাম্য সৌন্দর্য রক্ষা করে। যেমন গরু বা প্রাণীরা কীভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল? ধান চাষ করার সময় কিন্তু আমরা লাঙল দিয়ে, গরু দিয়ে চাষ করতো আগের যুগে, এখন ট্রাক্টর ব্যবহার হয়েছে। কিন্তু আগেকার সময় কী করতো? গরু দিয়ে, লাঙল দিয়ে চাষ করতো। তাহলে ওই প্রাণীটা কি কৃষি, ধান উৎপাদন করার জন্য কাজে ব্যবহার হচ্ছে। তাহলে ওই ধানের উদ্ভিদটা পশুর উপর নির্ভরশীল, প্রাণীর উপর নির্ভরশীল। আবার গরু কী করবে? এখন খাবারের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল, ও গাছের পাতা খাচ্ছে, না হলে ঘাস খাচ্ছে। তাহলে এটা হচ্ছে নির্ভরশীল। আমাদের আরেকটা কাজ দিছে, উদ্ভিদ ও প্রাণী কিভাবে একে অপরের উপর নির্ভরশীল। উদ্ভিদ ও প্রাণী পারস্পরিক নির্ভরশীলতা খুঁজে বের করি। উপরের চিত্রটি ভালোভাবে পর্যবেক্ষণ করি। চিত্র অনুযায়ী উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্কে লিখি। তাহলে উদ্ভিদ আর প্রাণী কীভাবে নির্ভরশীল, প্রাণীর উপর উদ্ভিদের নির্ভরশীলতা, এই দুইটা লিখতে বলা হয়েছে আমাদেরকে। তাহলে তখন তো আমরা বুঝছি উদ্ভিদ কীভাবে প্রাণীর উপর নির্ভরশীল, প্রাণী কীভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। বুঝছি না? এবার আমরা পরবর্তী পড়াতে যাই। উদ্ভিদ ও প্রাণী কেউই স্বয়ংসম্পূর্ণ নয়। স্বয়ংসম্পূর্ণ মানে হচ্ছে আমি একাই সব কিছু করতে পারবো, আমার কারোর উপর নির্ভর করতে হবে না। এটা কিন্তু ভুল ধারণা। পরিবেশে বসবাস, বেঁচে থাকার প্রয়োজনীয় উপাদানের চাহিদা পূরণের জন্য তারা একে অপরের উপর নির্ভরশীল। তাহলে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় উপাদান, বেঁচে থাকার জন্য মানে কি? পানি বলো, তোমার খাবার বলো। তাহলে গরু পানি পাচ্ছে নদী থেকে, তাহলে গরু প্রাণী নদীর উপর বা পানির উপর নির্ভরশীল। তারপরে গরু আবার ঘাস খাচ্ছে, তাহলে উদ্ভিদের উপর নির্ভরশীল। তারপরে গরু আবার কোথাও ঘুমাতে চাচ্ছে, তাহলে একটা ঘর প্রয়োজন, তাহলে মাটির উপর নির্ভরশীল, মাটির উপর থাকবে। মাটির উপর হাঁটতেছে, তাহলে মাটির উপর নির্ভরশীল। আবার গাছপালাকে ধান চাষ করতে চাচ্ছে, তাহলে আমার গরুর প্রয়োজন। তারপর ঘোড়ার গাড়ি, তখন ওই সময় গাড়ি ছিল, তাহলে ঘোড়াতে করে আমাকে গাড়ি বানাতে হচ্ছে, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি। তাহলে আমি যদি কোথাও যাই, তাহলে গরুটা করে আমাকে কি চড়ে যেতে হচ্ছে, বা ঘোড়ার গাড়িতে করে চড়ে যেতে হচ্ছে। এখন বেরিয়েছে বাস, ট্রাক, তেল দিয়ে ব্যবহার করবে এগুলো। কিন্তু বর্তমানে তেলের খরচ যেমন বাড়তি হয়েছে, তেল খুবই কমে গেছে। তাই কী হচ্ছে? এখন চাচ্ছে, এখন আমাদের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, উনি কী চাচ্ছে? এখন সিদ্ধান্ত নিচ্ছে 3 দিন অনলাইন ক্লাস হবে আর 3 দিন অফলাইন ক্লাস হবে। কিন্তু এখন প্রবলেমের কথা হচ্ছে, যাদের কাছে মোবাইল আছে তাদের মোবাইলে কিন্তু আমাদের করোনাকালীন এই সময় যারা আমরা দেখছি, মোবাইলে কিন্তু জুম অ্যাপটা ডাউনলোড করা হচ্ছে না, অ্যালাউ হচ্ছে না। তো যার ফলে কেউ ক্লাস করতে, অনেকে পারছে, অনেকে পারেনি। আবার জুম অ্যাপে ক্লাস করার পরও কেউ কিন্তু পড়া বুঝতেও পারেনি, নেট প্রবলেমের কারণে। ম্যাম বলে গেছে আর ওটা শুনে না, হয় ওরা বলছে ম্যাম শুনে নেয়, এরকম প্রবলেম। এখন যদি সব থেকে ভালো হয় শুধু ফ্যানের বিদ্যুৎ চার্জটা কমানোর জন্য একদম মর্নিং ক্লাস দিলে, সকালবেলা মর্নিং ক্লাস দিলে সেটাই হচ্ছে বেটার। এখন দেখতেছি রাস্তায় আসার সময় অনেক মোটর সাইকেল লাইন ধরছে একেবারে, শুধু তেল ভরার জন্য। প্রত্যেক দিনে, আমি এই 3 দিন আসতেছি, এই 3 দিনে দেখতেছি। মানে এখন যাওয়ার সময় দেখতেছি, আসার সময় দেখতেছি, একদম মানে এত তেল। মোবাইলে দেখছি যেটা নিউজ শুনছি, এখন সেটা নিজের চোখেই দেখছি। মানে একেবারে রেলগাড়ির মতো অনেক বড় বাইক একসাথে, অনেক বেশি। একদম ওই নাজিরহাটের এই পাশে, নাজিরহাট থেকে শুরু হয়ে লাইন ধরছে একেবারে তোমাদের ঝঙ্কার পর্যন্ত। অনেক বাস, মানে সরি, অনেক একদম মোটর সাইকেল পড়ানো, মানুষ দাঁড়াতে দাঁড়াতে মানে রোদে একদম ক্লান্ত হয়ে যাচ্ছে। তাহলে এখন ওই যে মোটর সাইকেলটা চালানোটা হচ্ছে জড়বস্তু, তাও আবার জড়বস্তুর উপরে নির্ভরশীল, তেলের উপরে নির্ভরশীল। তেল ছাড়া কিন্তু গাড়ি চালা যাচ্ছে না। তাহলে এটা হচ্ছে কি আমাদের পরস্পর নির্ভরশীলতার একটা উদাহরণ। তারপর আমরা দেখি উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্কে আরও কিছু জানি। পরিবেশে উদ্ভিদ ও প্রাণী একে অন্যের পরিপূরক। তাহলে আমরা বলতে পারতেছি কি উদ্ভিদ প্রাণী যেহেতু একটা একে অপরের পর কাজে বিভিন্ন রকমের নির্ভর করতেছে, তাহলে ওরা একে অপরের পরিপূরক। মানে ওকে ছাড়া বাঁচতে পারবে না, আবার উদ্ভিদও প্রাণীকে ছাড়া বাঁচতে পারবে না। প্রাণী শ্বাসকে যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, উদ্ভিদ তা ব্যবহার করে। এই যে আমরা যে কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করতেছি, গাছ থেকে অক্সিজেনটা গ্রহণ করতেছি, তাহলে ওই কার্বন ডাইঅক্সাইডটা কে কাজে লাগায়?
উদ্ভিদ মানে গাছ, উদ্ভিদ তা ব্যবহার করে কী করে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। প্রাণী এই খাদ্য গ্রহণ করে বেঁচে থাকে। প্রাণী কি অক্সিজেনটা গ্রহণ করে, আর গাছের মতো উদ্ভিদে যে ফল হয়, যে শাকসবজিগুলো হয়, ওগুলোকেই প্রাণী খেয়ে বেঁচে থাকে। উদ্ভিদের সালোক সংশ্লেষণে যে অক্সিজেন উৎপন্ন হয় তা প্রাণী শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে। উদ্ভিদ অনেক প্রাণীর আবাসস্থল, যেমন গাছের ডালে পাখি থাকে, বানর থাকে, মৌমাছি মৌচাক বানায়, পিঁপড়া গাছের নিচে বসবাস করে বা গাছের উপরেও হেঁটে হেঁটে উঠে যেতে পারে। তারপর উদ্ভিদের পরাগায়ন ও বীজের বিস্তরণ প্রাণীদের উপর নির্ভরশীল। বীজের বিস্তরণ কীভাবে হয় এটা আমাদের করতে হবে, জানতে হবে। মৌমাছি, পাখি, প্রজাপতি ইত্যাদি বিভিন্ন ধরনের প্রাণী ফুলে ফুলে ঘুরে মধু সংগ্রহ করে। এদের মাধ্যমে এক ফুলের পরাগরেণু অন্য ফুলে হস্তান্তরিত হয়ে পরাগায়ন ঘটায়। পরাগায়ন না হলে অধিকাংশ উদ্ভিদে বংশবৃদ্ধি সম্ভব হবে না। বংশবৃদ্ধি মানে হচ্ছে যেমন একটা ফুল একটা ফুলের পরাগরেণু অন্য ফুলে স্থানান্তরিত হয়ে পরাগায়ন ঘটে, মানে এখানের সাথে ওই ফুলটা মিলিয়ে ওখানে কি আরও ফুল ফুটে। এটা কে করে? এটা প্রাণীরা করে, অর্থাৎ পাখিরা করে বেশিরভাগ ক্ষেত্রে। তাহলে পরাগায়ন না হলে অধিকাংশ উদ্ভিদে বংশবৃদ্ধি মানে হচ্ছে অনেকগুলো আরও গাছ হবে না। যেমন একটা ছেলে মেয়ে বিয়ে করছে, তার ওদের বাচ্চা হয়, তারপর ওদের থেকে বাচ্চা হওয়ার পরে ওইটা বড় হয়, পড়াশোনা করে, মানুষ হয়, আবার ও বিয়ে করে, ওর থেকে বাচ্চা হয়, ও বিয়ে করে, ওর থেকে বাচ্চা হয়। তাহলে বংশবৃদ্ধি হচ্ছে না অনেক ধীরে ধীরে বড়। ঠিক তেমনি গাছপালার মধ্যে কী হয়, এই গাছপালার এখানে হয়েছে, এখান থেকে ফুলের সাথে এটার সাথে এটা পাখিদের মাধ্যমে পরাগরেণু হয়ে কী হয়, আরেকটা চারা গাছ উৎপন্ন হয়, আরেকটা থেকে আরেকটা হয়, আরেকটা থেকে আরেকটা হয় ধীরে ধীরে। এটা হচ্ছে কি বংশবৃদ্ধি। পাখিরা ফল খায়। ফল খাওয়ার সময় পাখির মাধ্যমে প্রকৃতিতে ফলের বীজ ছড়িয়ে পড়ে। এটা হচ্ছে বীজের বিস্তরণ। এই যে এখন বর্তমানে আমরা অনলাইনে কিছু ভিডিও দেখতেছি, একটা মানুষ এটা ভিডিও বানাচ্ছে এআই দিয়ে, তো এখন একটা কেউ পেয়ারা একটা খাইছে বা আতা খাইছে, ওটা মাঠে মরুভূমিতে ফেলে দেয়। একটা কবুতর আসে বা একটা পাখি আসে, ও একটা নিয়ে চারা গাছ দেয়, তারপর একটা নারকেলের সাহায্যে পানি দেয়, গাছের রোপণ হয়, বড় হয়, অনেক বড় হয়ে যায়। তারপরে একটা বানর নাকি অথবা কিছু এসে ওই গাছের ফলটা সব ভেঙে গাছ সব ভেঙে দেয়। এখন মানে কবুতর বা পাখিটা খুবই কান্না করে। তারপর আবার গিয়ে ওই ফল থেকে ও সব জায়গায় দিয়ে দেয়, এবং ও আরও অনেক পাখিকে ডেকে এনে ওই একটা কানিমালা মানে নারকেলের ইয়ার সাথে পানির সাহায্য নিয়ে সব জায়গায় পানি দিয়ে দেখায়। তারপর গাছে ওখানে মরুভূমিতে গাছ হয়ে যায়, গাছ হয়ে সবাই ওরা গাছের মধ্যে থাকে, একদম খরা হয়ে থাকে, তখন ওইখানে গাছ উঠে, ওরা সবাই ফল খায়, ওরা সবাই আকাশে ঘুরে বেড়ায়। তাহলে এটাই হচ্ছে কি পাখিরা ফল খায়। ফল খাওয়ার সময় পাখির মাধ্যমে প্রকৃতিতে ফলের বীজ ছড়িয়ে পড়ে। এটা আমাদেরকে জাস্ট উদাহরণ হিসেবে দেখাইছে ভিডিওতে। হ্যাঁ, পাখিরা ফল খায়। আমরা যেমন আপেল খাই, কমলা খাই, তারপর হচ্ছে কি আতা খাই, তারপর আরও কি ডালিম খাই। তাহলে এখন পাখিরাও কিন্তু গাছের মধ্যে বসে বসে ফলগুলো খেয়ে ফেলে। পাখিরাও ফল খেয়ে ফেলে, আতা খেয়ে ফেলে, ডালিম খেয়ে ফেলে, আপেল খেয়ে ফেলে, ওরাও খেয়ে ফেলে। তাহলে এটাই হচ্ছে বীজের বিস্তরণ। মানে তুমি কতগুলো বীজ নিছো, ফল খাইছো, তাহলে ওই বীজগুলো তুমি কোথাও ছড়িয়ে দিছো, মাটিতে পানি দিছো, তাহলে ওইখান থেকে যতগুলো বীজ ফেলছো তোমার কিন্তু অতগুলো চারা গাছ উঠবে এখানে। ওইটা হচ্ছে বীজের বিস্তরণ। কিছু কিছু উদ্ভিদের বীজের সরাসরি অঙ্কুরোদ্গম হয় না। এসব উদ্ভিদের বীজ পাখি খাওয়ার পর তার মলের মাধ্যমে আবার মাটিতে ফিরে আসে। এসব উদ্ভিদের বীজ পাখি খাওয়ার পর তার মলের মাধ্যমে, তার মল মানে কি নিচের শিকড়, মলের মাধ্যমে আবার উদ্ভিদের কাছে ফিরে আসে, এবং তারপর সেগুলো থেকে উদ্ভিদের নতুন চারা গাছ জন্ম নেয়, যেমন বট, পাকুড় প্রভৃতি উদ্ভিদ। তাহলে এমন কিছু আছে তুমি বীজটা খেয়ে ফেলছো, কিন্তু তারপরেও এখানে আবার একটা চারা গাছ নিজে হবে। কিসের সাহায্যে? ওই তোমার নিচের মূলের সাহায্যে, যেটা বলতেছে কি মলের মাধ্যমে। মূলের মাধ্যমে আবার কি হয়, উঠে আবার ওখানে কি গাছ হয়, চারা গাছ জন্ম নেয়। না, পেটে যখন বীজ যাবে তখন কোনো গাছ উঠবে না, ওটা তোমার হজমের সাথে এসে তোমার কি টয়লেট হয়ে যাবে তখন। একটু বুঝে দিচ্ছি। তাহলে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী মৃতদেহ পচে প্রকৃতিতে জড় উপাদানে পরিণত হয়। তাহলে মানুষ মারা গেছে বা প্রাণী মারা গেছে, ওদের দেহগুলো পচে কী হয়, আমাদের ইয়াতে হয়, সারে উৎপন্নের মতো হয়, জড় উপাদান, মৃতদেহ পচে যায়। সবুজ উদ্ভিদ এদেরকে পুষ্টি উপাদান হিসেবে গ্রহণ করে। তাহলে মানুষ মারা যাক বা প্রাণী মারা যাক, ওই যে ওই উপাদানগুলো কি, সারগুলা কি হয়, গাছ গ্রহণ করায়, ফলে গাছ বৃদ্ধি পায়, গাছ শক্তি পায়। এভাবে উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতার মাধ্যমে পরিবেশের গতিশীলতা ভারসাম্য বজায় থাকে। বুঝছো এখন? তাহলে আমরা গাছের উপর কীভাবে নির্ভরশীল হয়েছি, মাটির উপর কীভাবে হয়েছি, পানির উপর কীভাবে হয়েছি, বায়ুর উপর কীভাবে হয়েছি, আমরা অনেকগুলো আলোচনা করছি কিন্তু। বুঝছো?
আবার পাখি থেকে কীভাবে বীজের বিস্তারণ হয় সেটাও জানছি। এখন বীজের বিস্তারণ কি আমরা বলতে পারি? কোনো একটা ফল পাখি নিল বা মানুষ খেলো, ওই ফলের বীজের বিস্তারণ যদি আমরা সব দিকে ছড়িয়ে দিই, ওইখান থেকে যে চারা গাছটা হয় ওটা হচ্ছে বীজের বিস্তারণ। অথবা কি এমন কিছু ফল গাছ আছে যেগুলোকে নাম দিচ্ছে এখানে বট পাকড় দিচ্ছে উদাহরণ, তাহলে বট পাকড়গুলোকেই তুমি ফলের বীজটা খেয়ে ফেলছো, কিন্তু ওই মূল আছে মাটির শেকড়, ওই মূলের সাহায্যে কী হয় আবার আরেকটা চারা গাছ উৎপন্ন হবে নিজে নিজে। যেমন পুদিনা পাতা বলতে পারি, তারপর আদা গুনগুনি, এগুলোকে তুমি একটা জায়গায় রোপণ করছো, এগুলো কিন্তু নিজে থেকে আরও সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে হয়ে যাবে। তারপর তুমি মরিচের গুঁড়ি আছে, লাল মরিচ, যখন আমাদের বাসায় মরিচ রান্না করার জন্য মরিচ কিনে আনা হয় না, ওগুলো ধুয়ে আবার শুকাতে দেওয়া হয়, তারপর কারখানায় নিয়ে চুরিয়ে আনা হয়, ওই মরিচের গুঁড়িগুলো দেখবে যেগুলো পড়ে গেছে তুমি ওগুলো নিয়ে তুমি মাটিতে একটু করে দিবা, প্রত্যেকদিন পানি দিবা, দেখবে যে অনেকগুলো মরিচ গাছের চারা হয়ে গেছে। এটা হচ্ছে বীজের বিস্তারণ। হ্যাঁ, ক্যাপসিকামের মতো মরিচ আছে, বেগুনি আছে, সবুজ আছে, আরও বিভিন্ন কালারের মরিচ। বড় ক্যাপসিকামের মতো মরিচগুলো দেখছি আমাদের সাথে ছিল, এখন নাই, এবার এখন গাছটা মারা গেছে। উদ্ভিদ ও প্রাণী পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্কে আরও কিছু জানি। পরিবেশে উদ্ভিদ ও প্রাণী একে অন্যের পরিপূরক। প্রাণী শ্বাস নিয়ে যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, উদ্ভিদ তা বারবার তা ব্যবহার করে সালোক সংশ্লেষণের প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। প্রাণী এই খাদ্য গ্রহণ করে বেঁচে থাকে। উদ্ভিদের সালোক সংশ্লেষণে যে অক্সিজেন উৎপন্ন হয় তা প্রাণী শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে। উদ্ভিদ অনেক প্রাণীর আবাসস্থল, যেমন গাছের ডালে পাখি, বানর, মৌমাছি, পিঁপড়া ইত্যাদি বাস করে। উদ্ভিদের পরাগায়ন ও বীজের বিস্তরণের প্রাণীদের উপর নির্ভরশীল। মৌমাছি, পাখি, প্রজাপতি ইত্যাদি বিভিন্ন ধরনের প্রাণী ফুলে ফুলে ঘরে মধু সংগ্রহ করে। উদ্ভিদ অনেক প্রাণীর আবাসস্থল, ঠিক সেটা আমরা প্রথম অধ্যায়ে কিন্তু পড়ছি। যেমন গাছের ডালায় পাখি, তারপরে মাছের আবাসস্থল পানি, তারপরে মৌমাছির স্থানও কি গাছের ডালে। উদ্ভিদের পরাগায়ন ও বীজের বিস্তরণ প্রাণীদের উপর নির্ভরশীল। এখন পরাগায়ন মানে কিন্তু আমরা এর আগে পড়ছি। মৌমাছি, পাখি, প্রজাপতি ইত্যাদি বিভিন্ন ধরনের প্রাণী ফুলে ফুলে ঘুরে মধু সংগ্রহ করে। এদের মাধ্যমে এক ফুলের পরাগ রেণু অন্য ফুলে স্থানান্তরিত হয়ে পরাগায়ন ঘটায়। এটাই হচ্ছে পরাগায়ন। পরাগায়ন না হলে অধিকাংশ উদ্ভিদের বংশবৃদ্ধি সম্ভব হবে না। এবার আমরা আসি উদ্ভিদ, প্রাণী, মানুষের পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্কে আরও কিছু জানি। উদ্ভিদের উপর মানুষের নির্ভরশীলতা, অর্থাৎ উদ্ভিদের উপর মানুষ কীভাবে নির্ভরশীলতা হয়ে থাকে। আমরা প্রতিদিন যে খাবারগুলো খাই তার অধিকাংশ উদ্ভিদ থেকে আসে। এগুলো হচ্ছে ভাত, আটা, ময়দা, ডাল, ফলমূল, শাকসবজি, বীজ ইত্যাদি। উদ্ভিদ সালোক সংশ্লেষণের প্রক্রিয়ায় যে অক্সিজেন উৎপন্ন করে, মানুষ ও অন্যান্য প্রাণী সেই অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকে। অর্থাৎ উদ্ভিদ যে অক্সিজেনটা ত্যাগ করে আমরা সেই অক্সিজেন গ্রহণ করি, আর আমরা যে কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করি উদ্ভিদ সেটা গ্রহণ করে। উদ্ভিদ থেকে অনেক ধরনের ওষুধ তৈরি হয়, অর্থাৎ গাছ থেকে বিভিন্ন গাছগাছালির ওষুধ আছে,
যেমন নিম পাতা, তারপর হচ্ছে নিম পাতা, তারপর হচ্ছে পুদিনা পাতা, নিম পাতা, পুদিনা পাতা, তারপর আরও কি পাতা, আরও কি পাতা, নিম পাতা, পুদিনা পাতা, তারপর একটা কি পাতা জানি আছে, ভুলে গেছি। তো এইসব বিভিন্ন ধরনের উদ্ভিদ থেকে অনেক ধরনের ওষুধ পাওয়া যায়। যেমন ডায়রিয়া হলে আমরা কিন্তু তাহলে কাঁচকলা খেতে পারি। কাঁচকলা খেলে কি হয়, আমাদের এই উদ্ভিদ থেকে আমাদের ডায়রিয়া সেরে যায়। তাহলে মানুষের ঘর বাড়ি আসবাবপত্র তৈরি উদ্ভিদের কাঠ ব্যবহার করা হয়। তাহলে এটা হচ্ছে উদ্ভিদের উপর মানুষের নির্ভরশীলতা। আর প্রাণীর উপর মানুষের নির্ভরশীলতা মানে হচ্ছে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় যে মাছ, মাংস, দুধ, ডিম থাকে সেগুলো আমাদের আমরা প্রায় প্রাণী থেকে। তাহলে মাছ, মাংস, দুধ, ডিম এগুলো কোত্থেকে পাই? এগুলো হচ্ছে প্রাণী থেকে পাই। আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন পোশাক, ব্যাগ, জুতা, চিরুনি এগুলো হচ্ছে প্রাণীর চামড়া, পশম, হাড় থেকে তৈরি হয়। আমাদের প্রত্যেক দিনের খাদ্য তালিকায় যে মাছ, মাংস, দুধ, ডিম থাকে এগুলো আমরা প্রাণী থেকে। আমাদের নিত্য প্রয়োজনীয় মানে প্রত্যেকদিন যে জিনিসগুলো ব্যবহার করে থাকি, যেমন পোশাক, ব্যাগ, জুতা, চিরুনি এগুলো হচ্ছে প্রাণীর চামড়া, পশম, হাড় দিয়ে তৈরি। যেমন ভেড়ার চামড়া দিয়ে তৈরি হয় সোয়েটার, কোট, তারপরে ব্ল্যাঙ্কেট মানে কম্বল। তারপর আবার গরুর চামড়া দিয়ে জুতো তৈরি হয়, ব্যাগ তৈরি হয়, এরকম। তাহলে এগুলো হচ্ছে নির্ভরশীলতা প্রাণীর উপর। প্রাণীর হাড়ের গুঁড়ো থেকে সার তৈরি হয়, অর্থাৎ প্রাণীর যে হাড় আছে, হাড্ডি, নলার হাড্ডি, এইসব নলার হাড্ডি থেকে কী তৈরি হয়? সার তৈরি হয়। এই সার মানুষ ফসল ফলাতে ব্যবহার করে। এছাড়াও আমরা বাড়িতে গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি লালন পালন করি। এগুলো থেকে আমরা যেমন খাদ্য পাই, ঠিক আমরা আরও পাই কি অর্থনৈতিকভাবে লাভবান হই। যেমন যারা গরুর হাড্ডিগুলো পচে সার তৈরি করে, এরা কিন্তু সার বিক্রি করলে অনেক টাকা লাভ করে। এটা হচ্ছে অর্থনৈতিকতার দিক থেকে অর্থনৈতিকভাবে লাভবান হয়। তারপর আমরা যাই মানুষের উপর উদ্ভিদ ও প্রাণী নির্ভরশীলতা। মানুষের উপর উদ্ভিদ এবং প্রাণী এই দুটার উপর নির্ভরশীলতা কীভাবে মানুষ থাকে। মানুষ প্রাণী উদ্ভিদের উপর নানানভাবে নির্ভরশীল। আবার প্রাণী উদ্ভিদ অনেক ক্ষেত্রে মানুষের উপর নির্ভরশীল। প্রাণী উদ্ভিদ অনেক ক্ষেত্রে মানুষের উপরও নির্ভরশীল। মানুষ যখন পশুপালন করে তখন প্রাণীর খাদ্য সরবরাহ করে, বংশবৃদ্ধি ও নিরাপত্তার জন্য আশ্রয়ের ব্যবস্থা করে, সুস্থতার জন্য উন্নত পরিবেশ ও চিকিৎসা নিশ্চিত করে। অর্থাৎ একটা গরু যদি অসুস্থ হয় তখন কিন্তু কী হয়, গরুর ডাক্তারকে ডেকে এনে চিকিৎসা করা হয়, ছাগলের ডাক্তারকে এনে চিকিৎসা করা হয়, অর্থাৎ প্রাণী ডাক্তারকে ডেকে এনে চিকিৎসা করা হয়। গাছ যদি কোনোভাবে মারা যায়, তাহলে গাছে যদি কোনো রকমের বিষাক্ত কোনো পোকা আসে তাহলে অবশ্যই সেখানে কী দেওয়া হয়, গাছের ওষুধ দেওয়া হয়, অর্থাৎ বিষ দেওয়া হয় যেটাকে বলা হয়। এতে পোকামাকড়গুলো মারা যায়। তাহলে মানুষ চাষাবাদের মাধ্যমে উদ্ভিদের ফসল ও বংশবৃদ্ধির জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে, সার ব্যবহার করে উদ্ভিদের পুষ্টি সরবরাহ করে, রোগ, আগাছা, প্রতিকূল আবহাওয়াকে থেকে রক্ষা করে, বনায়নের মাধ্যমে বংশবৃদ্ধি, উদ্ভিদ প্রজাতির টিকে থাকা নিশ্চিত করে। তাহলে মানুষ চাষাবাদের মাধ্যমে উদ্ভিদের ফসল বংশবৃদ্ধির জন্য উপযুক্ত পরিবেশটাই মানুষ তৈরি করছে। তাহলে এতে মানুষ প্রকৃতির উপর নির্ভরশীল, আবার প্রকৃতি কিন্তু এই তার সুন্দর পরিবেশের জন্য মানুষের উপর নির্ভরশীল। সার ব্যবহার করে উদ্ভিদের পুষ্টি সরবরাহ করছে, রোগ, আগাছা, প্রতিকূল আবহাওয়া থেকে রক্ষা করে, বনায়নের মাধ্যমে বংশবৃদ্ধি, উদ্ভিদ প্রজাতি টিকে থাকা নিশ্চিত করে। তাহলে ঠিক আছে, সবাই আশা করি পড়া এতক্ষণ যা পড়িয়েছে বুঝতে পেরেছেন। তাই আজকের ক্লাস হচ্ছে এতটুকু। আমরা পরবর্তী ক্লাসে আমরা 16 পেজ থেকে খাদ্য শৃঙ্খল পাঠ 4 খাদ্য শৃঙ্খল ও খাদ্যজাল পর্যন্ত পড়াশোনা করার চেষ্টা করবেন। তো সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রজ্ঞা স্কুল কলেজের পাশে থাকবেন, এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো দেবেন। আর যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই সবার মাঝে শেয়ার করে দেবেন এবং লাইক বা লাভ লিখ দেবেন। আল্লাহ হাফেজ।